On behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুমাত্রিক জীবন ও কর্ম নিয়ে তরুণ কথা সাহিত্যিক আসিফ আহমদের নতুন উপন্যাস কমল। বাংলাদেশের রাজনীতি ও ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 1971 সালে স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সামরিক ও রাজনৈতিক অঙ্গনে তার অবদান ছিল অপরিসীম। একজন সুদক্ষ সামরিক কর্মকর্তা হিসেবে 1953 সালে পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগদানের পর তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। 1971 সালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তার স্বাধীনতার ঘোষণা পাঠ ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। মুক্তিযুদ্ধে জেড ফোর্স নামক ব্রিগেড গঠন করে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি বীর উত্তম খেতাব লাভ করেন। রাষ্ট্রপতি থাকাকালে তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন, অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক জোরদার, খাল খনন কর্মসূচি, গ্রাম সরকার প্রতিষ্ঠা, যুব উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় নানা অবদান রাখেন। এই বহুমাত্রিক ব্যক্তিত্ব জিয়াউর রহমানের জীবন ও কর্মের উপর ভিত্তি করে চট্টগ্রামের তরুণ কথাসাহিত্যিক আসিফ আহমদ লিখেছেন তার প্রথম উপন্যাস কমল। জিয়াউর রহমানের ডাকনাম কমল। এর আড়ালে এই উপন্যাস লেখক তার জীবনের বিভিন্ন দিক, রাজনৈতিক দর্শন এবং তৎকালীন সমাজ ও রাজনৈতিক প্রেক্ষাপট নিপুণভাবে তুলে ধরেছেন। একই সাথে জিয়ার ব্যক্তিগত জীবনের জটিলতাগুলিও এই উপন্যাসে চিত্রিত হয়েছে। আমরা কথা বলছি এই তরুণ লেখকের সাথে, জানতে চেয়েছি জিয়াউর রহমানকে নিয়ে এই উপন্যাস লেখার পেছনের প্রেরণা কি ছিল। এই প্রেরণাটা পাই মূলত আমি 2020 সালে। 2020 সালে যখন লকডাউন দেয়, তার পরবর্তী সময় যখন কিছুটা সময়ের জন্য তখন সেলুন খুলে, তো তখন আমার চুলদার এই অবস্থা হয়নি, সামান্য কিছুটা ভালো ছিল এক তুলনায়। আমি যখন সেলুনে চুল কাটতে যাই তখন দীর্ঘ লাইন, তো সেই লাইনের মাঝে আমাকে তখন সেলুনরা দেখে বলে যে ভাই আপনি একটু বসেন কিছুক্ষণ, পেপার পত্রিকা পড়েন, আপনাকে আমি ডাক দিব। তো আমি সেই জায়গায় বসে আমি পত্রিকা উল্টাতে শুরু করি। তো পত্রিকা উল্টাতে আমি খেয়াল করি জিয়াউর রহমানকে নিয়ে লেখা একটা আর্টিকেল। সেই আর্টিকেলটা নিয়ে আমি বোধ হয়ে থাকি। দীর্ঘ সময় পড়ার পর আমার ভিতরে এক ধরনের হাহাকার তৈরি হয়। সে হাহাকারটা এই কারণে ছিল যে আমি দুটো গল্প পড়ে আমি ভীষণ রকম বিস্মিত হই। তিনি একজন বাংলাদেশের প্রেসিডেন্ট, তার ছেলের জুতা কেনার সামর্থ্য ছিল না। আর তার ছোট ছেলে কোকো একটি জরাজীর্ণ জুতা পরে বারবার ঘুরে বেড়াতেন। তার শিক্ষক দেখে বললেন যে বাবা তুমি জুতা কেন কিনছো না? তার একটা শিশুর উত্তর দিল যে আমার বাবা এখনো বেতন পায়নি, তাই জুতা কেনা হয়নি। তারপর আরেকটা ঘটনা পড়লাম সেখানে যে জিয়াউর রহমানের বেতন ছিল 2 হাজার। সেই বেতন তিনি সেখান থেকে রিলিফ ফান্ডে উনি জমা দিতেন। সেই বেতনের টাকা, সেই টাকা তিনি বেগম জিয়ার হাতে তুলে দিতেন। সেই টাকাটা খুব সামান্য। একজন রাষ্ট্রপতি তিনি বঙ্গভবনে থাকেন না, তিনি থাকেন তার সেই কর্নেল আমলে যে বাসাটা পেলেন, সেই বাসায় তিনি 3 কামরার রুমে থাকা শুরু করলেন এই পর্যন্ত, যেটা জিয়াউর রহমান মারা যাওয়ার পর বেগম জিয়াও ওই বাসাতে থাকেন। তো খুব আমাকে ভিতরে এক ধরনের হাহাকার তৈরি করলো এবং বিভিন্ন রকম ভাবালো বিষয়টা আমাকে। এই তখন থেকে আমি জিনিসটা চিন্তা করলাম যে জিয়াউর রহমানকে নিয়ে যদি পড়া যায়, এটা কিন্তু পড়ার মধ্যে সীমাবদ্ধ ছিল। পড়তে গিয়ে আমি দেখলাম যে জিয়াউর রহমান নিয়ে ফিকশনাল কোনো কাজ নেই, সৃজনশীলমূলক কাজ নেই। সৃজনশীলমূলক বলতে আমি বুঝাচ্ছি যে আমরা হয়তো কবিতা বুঝি, আমরা প্রবন্ধ বুঝি, কিন্তু সেই অর্থে যে ওনাকে নিয়ে একটা সিঙ্গেল গল্প নেই, একটা স্টোরি নেই। আমি চিন্তা করলাম সেই কাজটা যদি আমি শুরু করি, তো যেইভাবে সেই কাজ 2021, 22, 23 পুরো দস্তুর পড়াশোনা, সেই বইয়ে হাত দেওয়া, তো এই তো বইয়ে লেখা। তারপরে আমি যখন পড়া শুরু করলাম, পড়তে গিয়ে আমি আরো বিস্মিত হলাম। আরো ওনার প্রতি আমার চিন্তাধারা ভিন্ন রকম ভাবে আবর্ত হতে শুরু করলো। তার কয়েকটা উদাহরণ যদি আমি দেই, যে আমরা হয়তো জানি যে কাজী নজরুল ইসলামের কবর বাংলাদেশে এখন আছেন। এই কবরটা কি কারণে বা কিভাবে বাংলাদেশে হলো এটা কিন্তু আমরা জানি। হয়তো বা এই কবরটা ভারতেও হতে পারত। তার উদাহরণটা আমি দিই যে যখন 1976 সালে কাজী নজরুল ইসলাম মারা যান, তখন তার ছেলে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে গিয়ে বলেন যে আমি চাই আমার বাবার কবর ভারতে হোক। তখন ইন্দিরা গান্ধী বলেন অবশ্যই হওয়া উচিত, উনি এত বড় কবি, তো আমাদের দেশের জন্য প্রাপ্ত। উনি তখন সাথে সাথে বিমান পাঠিয়ে দিলেন। এই খবর যখন জিয়াউর রহমানের কাছে গেল, উনি তখন উপসামরিক আইন প্রশাসক, উনি সাথে সাথে বাংলাদেশের সমস্ত বুদ্ধিজীবী শিল্পীদেরকে ডাকলেন, ডেকে বললো যে এটা কি করা যায়। আর আমার কাছে মনে হয় যে ওনার কবরটা যত দ্রুত সম্ভব দেওয়া উচিত। যদি ভারতের বিমান যদি বাংলাদেশে এসে অবস্থান নেয়,
তাহলে কিন্তু আমরা আর কবর দিতে পারবো না, এই বিমান আসার আগে কবরটা দিতে হবে। তখনই তড়িঘড়ি করে কবরটা দেওয়া হয়, আর আমরা কবরটা আসলে এই বাংলাদেশের মাটিতে পাই। আর জিয়াউর রহমান যে কতটা বিচক্ষণ ছিল তার এই ছোট ছোট কার্যক্রমে দেখা যায়। যখন উনি খাল খনন শুরু করে, আমরা তো বলি যে খাল খননটা অনেক বড় বিচক্ষণ, তখন সেই সময়টা কিন্তু বিচক্ষণভাবে দেখা হতো না। তখন বলা হতো যে এটা জিয়াউর রহমান তো ভুলভাল কাজ করে বেড়াচ্ছে। ভুলভাল কাজ করে বেড়াচ্ছে বলতে এই অর্থে যে উনি ইঞ্জিনিয়ারদের কথা শুনছেন না, উনি রাজনীতিবিদদের কথা শুনছেন না, উনি কোনো প্রকৌশলীর কথা শুনছেন না। তো জিয়াউর রহমানের কাছে এই প্রশ্নটা গেল যে আসলে আপনার ব্যাপারে এই ধরনের মন্তব্য আসছে। উনি বললেন, দেখুন, যে ইঞ্জিনিয়াররা আমার বিরুদ্ধে কথা বলবে এই কারণে যে তারা 2 পয়সা এখান থেকে মারতে পারবে না, এই জন্য। আর রাজনীতিবিদরা তো স্বভাবেই সবকিছু বিরোধিতা করা। তো স্বাভাবিক অর্থে আমি এই কাজগুলো করছি জনগণের জন্য, আর জনগণ সেটা বেশ ভালোভাবে টের পাচ্ছে। আমরা স্বেচ্ছায় এখানে খাল খনন করার জন্য এত মানুষ আসতো না, জড়ো হতো না। এটাই সবচেয়ে বড় জিয়াউর রহমানের এই জিনিসগুলো আমি সত্যিকার অর্থে ভাবিয়ে তুলেছে, আমাকে আকর্ষিত করেছে আমার ব্যাপারে জানতে, পড়তে এবং লেখার জন্য। হ্যাঁ, এটা আমি প্রবলভাবে বিশ্বাস করি। তার একটা উদাহরণ দেয়, এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য। আমি যখন জিয়াউর রহমান নিয়ে উপন্যাস লিখে শেষ করে উঠলাম, বা না, লিখে শেষ করে উঠি নাই, লিখার শেষ প্রান্তে, তখন মনে হলো যে হ্যাঁ, জিয়াউর রহমান সম্পর্কে মোটামুটি অসংখ্য তথ্য আমার কাছে গ্র্যাপ হয়ে গেছে। আমার ভিতরে আর মোটামুটি অত অজানা কিছু নেই। তো আমি তখন আস্তে আস্তে গিয়ে আমি তখন জানতে পারলাম যে জিয়াউর রহমানের পিতামাতার কবর কিন্তু বাংলাদেশে না, তার পিতামাতার কবর পাকিস্তানে। তো আমি তখন এরপর আরো কিছু তথ্য পেলাম। তার মধ্যে একটা হলো যে জিয়াউর রহমানের কি বলে যে আমরা যে পরিবার, আমরা যে অর্থে যে শেখ পরিবার যে আমরা বলি, যে শেখ পরিবারের সকলের নাম শেখ শুরুতে। আবার শেখ হাসিনার একদম দূরের আত্মীয়টাকেও আমরা চিনি যে অমুক তমুক, এই সেই নাম, আমার নাম মনে নেই অবশ্য, সে সময় পত্রপত্রে কিছু হলে শেখ হাসিনার অমুক। তো আমরা কেউ কিন্তু জানি না জিয়াউর রহমানের কয়জন ভাই ছিল, কয়জন বোন ছিল। আজকে এই যে গতকালকে যে মাইলস্টোন যে স্কুলে যে ঘটনাটা ঘটে, সেখানে জিয়াউর রহমানের একজন ভাতিজি মারা যায়। তিনি জিয়াউর রহমানের মামাতো ভাইয়ের মেয়ে। এটা কিন্তু আমরা গতকালকে জানতে পারি। তো জিয়াউর রহমানের এরকম অসংখ্য ফ্যামিলির লোকজন কিন্তু আসলে খুব একটা সামনে আসতো না, বা উনি আসতে দিতেন না। বেগম জিয়াউর রহমান থাকা অবস্থায় যখন উনি রাষ্ট্রপতি ছিলেন, তখন উনি রাষ্ট্রভবনে আসার খুব একটা সুযোগ পেতেন না, বা জিয়াউর রহমানের আশেপাশের লোকজন কিন্তু রাষ্ট্রভবনে আসতে পারতো। তো আমি এগুলো আস্তে আস্তে মনে হয় যে অনেক কিছু আমি জানি না, বা এই যে বিষয়গুলো গতকালকে বিষয়টা আমি জানতাম না যে জিয়াউর রহমানের একজন ভাতিজি এই মুহূর্তে আছেন, যিনি চাকরি করছেন এই জায়গায়। তো জিয়াউর রহমান সম্পর্কে এখনো অসংখ্য কিছু অজানা, যা আমরা এখনো জেনে উঠতে পারিনি। হয়তো আস্তে আস্তে সামনে সেগুলো আশা করি। আমি ব্যক্তি জিয়াকে আসলে অন্যভাবে দেখি। আমি যখনই ব্যক্তি জিয়ার কথা বলতে যাই, আমি ঘুরে ফিরে কেমন যেন একটু আবেগী হয়ে যাই, কেমন যেন আবেগে তাড়িত হই। বিষয়টা আসলে আবেগের না, বিষয়টা আসলে অনুভূতি। আমি জিয়াকে ফিল করতে পারি। কারণ জিয়াউর রহমান সম্পর্কে আমি যখন পড়তে গেলাম, জানতে গেলাম, আমি তখন কিছুই জানি না। আমি জানতে জানতে আসলে বিমোহিত হলাম যে এই মানুষটা এমন ছিল। কারণ আপনি চিন্তা করে দেখুন, উনি যখন বিদ্রোহ করলো 1971 সালে, জানতো না দেশ স্বাধীন হবে কি হবে না। তখন উনি কর্নেল জঞ্জুয়া, উনি তার অফিসার, মানে ওনার থেকে উনি ট্রেনিং প্রাপ্ত, তো ওনাকেও ছাড় দিলেন না। অনেকে ওখানে ছাড় দিচ্ছে, ঠিক আছে উনি অফিসার, ছাড় দেয়, কিন্তু উনি ছাড়টাও দেন না। উনি বললেন যে না, আমি বিদ্রোহ করছি দেশের জন্য, আপাতত উনি আমার শত্রু, উনি আমার স্যার কি স্যার না সেটা দেখার বিষয় না, ওনাকে আমি শত্রু হিসাবে গণ্য করি। উনি যখন বিদ্রোহ করলেন, একমাত্র শাস্তি ছিল যে আপনি যখন সেনাবাহিনীতে বিদ্রোহ করবেন, একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। উনি সেই মৃত্যুদণ্ড মাথায় নিয়ে বিদ্রোহটা করলেন। তো বিদ্রোহ করার পর আমরা জানতাম না দেশ কি স্বাধীন হবে কি হবে না, বিকজ তখন পাকিস্তান সেনাবাহিনী কতটা শক্তিশালী। আমাদের কাছে সেই সময় কিছুই নেই, অস্ত্র কিছুই নেই। আর বাংলাদেশ আর্মিরা আগে থেকে বলে আসছে, টিটকারি মেরে আসতেছিল যে বাংলাদেশ আর্মি কিছুই জানে না, কিছুই পারে না। তো আমি তখন এই বিষয়গুলো তখন জিয়াউর রহমানের সাথে ঘটছিল। আর এইসব আবার জিয়াউর রহমান, সবচেয়ে অদ্ভুত বিষয়, বেগম জিয়া এবং তার বাচ্চা কাচ্চা কোকো এবং তারেক রহমান, তারা সকলেই তখন পাকিস্তান ক্যান্টনমেন্টে। তো পাকিস্তান ক্যান্টনমেন্টে মানে হয় কি যে বাঘের ঘরে, আমার মানে হয় না যে বাঘের ঘরে সন্তানদেরকে রেখে বাঘের সাথে লড়াই করতে বেরিয়েছে, একটা ব্যাপার হয় না, জঙ্গলের সন্তান রেখে আর বাঘের সাথে লড়াইয়ের ব্যাপারটা, ওই ব্যাপারটা এরকম আর কি। যে তো ওনার সন্তান, ওনার ওয়াইফ সকলেই ক্যান্টনমেন্টে, উনি ক্যান্টনমেন্টের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে। খুব অদ্ভুত বিষয়। তো এটা আসলে আমাকে ভাবায় যে একটা মানুষের ভিতরে কতটা দেশপ্রেম থাকলে, দেশের প্রতি কতটা টান থাকলে এই জিনিসটা করতে পারেন। আরেকটা গল্প বলি এই সূত্রে, যে আমরা 1965 সালে ভারত পাকিস্তান একটা যুদ্ধ হয়। তো এই সময়টা 1947 সালের পর থেকে যখন পাকিস্তান আমরা যখন ভাগ হই,
ভারত থেকে, তখন একটা কথা বলা হয় যে বাংলাদেশি আর্মি আসলে যুদ্ধ করতে জানে না, তারা আসলে সামরিক বাহিনীতে আসার যোগ্যতা রাখে না, বিকজ তারা অনেক দুর্বল, তারা কিছুই পারে না। তো এটার প্রমাণ তখন হয়, মানুষও বাঙালিরাও বিশ্বাস করতে শুরু করে যে হ্যাঁ আমরা বাঙালিরা হয়তো বা যুদ্ধের জন্য ততটা প্রস্তুত না। আপনি যখন সংকটের মুখে পড়বেন না ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না আপনি কি সংকটটা মোকাবেলা করতে পারবেন কি পারবেন না, আপনি সেটা যোগ্য কি যোগ্য না। তো ঠিক তদ্রুপ ভাবে 1965 সালে সেই সুযোগটা আসে প্রমাণ করে পাকিস্তান এবং ভারত যুদ্ধ। সেই যুদ্ধে যারা একসময় বলে বেড়াতো যে বাঙালিরা কিছুর যোগ্যতা রাখে না, তারা যুদ্ধ করার যোগ্যতা রাখে না, তারা খুবই দুর্বল, তারাই পিঠ বাঁচিয়ে পালায়। আর সে সময় বাংলাদেশি আর্মি অর্থাৎ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, তার মধ্যে একটা ব্যাটালিয়ন ছিল আলফা ব্যাটালিয়ন, সেটার অধিনায়ক ছিল জিয়াউর রহমান। সে সময় জিয়াউর রহমান দেখিয়ে দেয় যুদ্ধ কাকে বলে, যুদ্ধ কৌশল কাকে বলে। ওই সময় পাকিস্তান আর্মিরা পিঠ বাঁচিয়ে পালাচ্ছিল, আর বাংলাদেশ আর্মি তখন যুদ্ধ করে অগ্রসর হচ্ছিল। তো এই জন্য জিয়াউর রহমান পুরস্কার পান, অনেক সম্মানিত হন, আন্তর্জাতিকভাবে তখন মানুষজন বিশ্বাস করতে শুরু করে, বাংলাদেশের বিশ্বাস করতে শুরু করে যে আমরা হয়তো পাকিস্তানের সাথে যদি অদূর ভবিষ্যতে যুদ্ধ হয় আমরা হয়তো যুদ্ধে লড়াই সক্ষম হবো, আমরা হয়তো জিততে পারবো। বিকজ তার আগ পর্যন্ত আপনি কখনো মাঠে নামেন না, আপনি কি করে বুঝবেন যে আপনি আপনার অপরপক্ষের সাথে পারবেন কিনা। ওটা তারা বিশ্বাস করতে শুরু করলো যে আমরা আসলে যুদ্ধ জয়ী হতে পারবো। তা আমি এই জিনিসটাকে খুব অন্যভাবে দেখি, জিয়াউর রহমান আসলে একান্তই আমাদের, উনি যা করে গেছে কলমতে আমাদের জন্য করে গেছেন। উনি কখনো একটা ভাবের জন্য চিন্তা করেন না যে আমার পরিবারের কি হবে, উনি আগেও চিন্তা করেন না, উনি ক্ষমতা প্রাপ্তর আগেও চিন্তা করেন নাই, ক্ষমতা পাওয়ার পরেও চিন্তা করেন নাই। বেগম জিয়া উনি বলছিলেন যে দেখো তুমি হয়তো আমার প্রতি রাগ করতে পারো, ক্ষোভ থাকতে পারে যে আমি একটা প্রেসিডেন্ট হয়েও কেন এইভাবে আছি। তুমি বলে যে বাংলাদেশে তখন জনসংখ্যা তো 8-10 কোটি ছিল, যে 10 কোটি মানুষের যদি ঘর হয় তাহলে আমার একটা ঘর হবে, তুমি এটা মনে রেখো। তো এইভাবে তিনি আসলে নিজের জীবনটা, ওনার সময়টা উনি আমি যখন পড়ি আমি খুব অবাক হই যে বেগম জিয়াও খুব অদ্ভুত মানুষ ছিলেন, উনি সাপোর্ট করছিলেন যে হ্যাঁ ঠিক আছে আমি আছি সাথে, হয়তো অন্য কেউ হলো সাপোর্টটা করতো কিনা আমি জানি না, তো বেগম জিয়াও সেই সময় নিজেকে প্রমাণিত করেছেন। এইভাবে আমি জিয়াকে দেখি। তরুণ কথা সাহিত্যিক আসিফ আহমদ কলাম, ফিচার ও গল্প লেখার মাধ্যমে সাহিত্য জগতে যাত্রা শুরু করেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে তার আমাদের কমল নামে আরও একটি সংকলন রয়েছে। নিউজ ডেস্ক, নিউজ টুডে, চট্টগ্রাম।